আমার এই চ্যানেলের সকল ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত। আজ আমরা উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টার অর্থাৎ শেষ যে সেমিস্টার তার যে পরীক্ষা সে বিষয়ে সঙ্গে যুক্ত বাংলা বিষয়ের আজ একটি লাস্ট মিনিটের সাজেশন তৈরি করছি। এই ভিডিওটি দেখা অত্যন্ত প্রয়োজনীয়, কারণ অনেক সময় দেখা যায় যে ছেলেরা পরীক্ষার আগে দিশেহারা হয়ে যায়। তারা যাতে দিশেহারা না হয়, বাংলা বিষয়ে তারা যাতে পুরো নাম্বার পেতে পারে। আমরা নিশ্চয় জানি এখন মাত্র 40 নম্বরের পরীক্ষা হবে। সেই 40 নম্বরের পরীক্ষাটা কিন্তু সম্পূর্ণটাই হবে একবারে ব্রড প্রশ্ন, এমসিকিউ বলে আর এখানে কিছু নেই। সুতরাং এই প্রশ্নের উত্তর দিতে গেলে এই ব্যাপক যে সিলেবাস, সেই সিলেবাস থেকে আমরা একেবারে ছেঁকে নেব, ছাঁকনি করে নেব। সেই ছাঁকনি করাটা একেবারে আপামর ছাত্রছাত্রীদের প্রয়োজন হবে। অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেণীর যে 4th সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি অত্যন্ত প্রয়োজন। আমরা প্রথমেই তাহলে বলে দিয়েছি যে মোট নাম্বার হচ্ছে 40 নম্বর। এই 40 নম্বরের আমরা একটা প্রথমেই দেখে ব্লু প্রিন্টটা দেখে নিই। ব্লু প্রিন্টটা হচ্ছে গল্পের জন্য একটি প্রশ্ন 5 নম্বর, কবিতার জন্য একটি প্রশ্ন 5 নম্বর, নাটকের জন্য একটি প্রশ্ন 5 নম্বর, সহায়ক পাঠের জন্য সেখানে প্রশ্ন হবে, দুটো প্রশ্ন লিখতে হবে। সেটা হচ্ছে একটা নাটক আছে অর্থাৎ ডাকঘর, তাহলে সেখানে আছে 2টি প্রশ্ন, অর্থাৎ সেখানে হচ্ছে গিয়ে তার মানে 5 গুণিত 2 = 10 নম্বর। তারপরে টপিক্সটার নাম হচ্ছে গিয়ে শিল্প সাহিত্য সংস্কৃতি। এখানে দুটো বিষয় আছে, চলচ্চিত্র আছে আর চিত্রশিল্প আছে, অর্থাৎ ছবি আঁকা এবং সিনেমা। এই দুটোর উপরে দুটো প্রশ্ন থাকবে, একটা প্রশ্ন লিখতে হবে। এটাও আছে 5 গুণিত 1 = 5। আর শেষে আছে প্রবন্ধ। 2 ধরনের প্রবন্ধ থাকে, একটা জীবনী বেস আর একটা হচ্ছে যে সেটা এমনি সাধারণ যে প্রবন্ধ রচনা। সেখানে কিন্তু দুটোর মধ্যে যে কোনো একটি লিখতে হবে এবং এখানে 10 নম্বর এবং 400 শব্দের মধ্যে এটা লিখতে হবে। এটা সবথেকে বড় প্রশ্ন। তাই আমরা কীভাবে সাজেশন করেছি আমি এই ভিডিওয় সেটা দেখিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে শুনবে এবং দিন 5 অন্তত এটা নিয়ে যদি কেউ কাজ করে তাহলে আশা করা যায় 40ই পাওয়া যেতে পারে, এমনভাবে সে এইটা যদি গুরুত্ব দেয়। প্রথমেই আমরা করব কি, গল্পতে দুটো গল্প আছে, হলুদ পোড়া এবং আছে হারুন সালেমের মাসি। আমরা হলুদ পোড়ার উপরে বেশি গুরুত্ব দেব। হলুদ পোড়াতে গুরুত্ব দিলে পরে যে লাইনগুলো দিয়ে আমার প্রশ্ন হবে আমি বলে দিচ্ছি একেবারে। তখন একটা কাঁচা হলুদ পুড়িয়ে কুঞ্জ তার নাকের কাছে ধরল। এখানে দামিনীর নাকের কাছে ধরেছে। দামিনীকে ওই একটা অশরীরী আত্মা ঢুকেছে, সে ওই শুভ্রা চ্যাটার্জি। এবং প্রশ্ন এইভাবেই আসবে যে কুঞ্জকে কাঁচা হলুদ ধরানোর ব্যাপারটা কী এসেছে এবং তারপর দামিনীর কী হলো, এই নিয়ে এই প্রশ্নটা হবে 5 নম্বরের প্রশ্ন। এরপরে দ্বিতীয় প্রশ্ন ওখানে আরেকটা করা হয়েছে, এসব খাপ ছাড়া অসুখে ওদের চিকিৎসায় ভালো ফল দেয় তাই ভাই। অর্থাৎ এখানে এই বক্তাকে, এখানে পঙ্কজ ঘোষাল কাকে বলছে, এখানে বলছে নবীনকে, অর্থাৎ নবীনের স্ত্রী দামিনীকে ওই অশরীরী ভর করেছে এখানে। আর তারপরে আসবে পঙ্কজ ঘোষালের মধ্যে দিয়ে গ্রাম বাংলার যে ছবি সেটা উঠে এসেছে, সেটা অর্থাৎ 1 + 3 এরকম। আগেরটা হলো গিয়ে 2 + 3 এরকম করে প্রশ্ন হবে। আর এখানে আরও দুটো প্রশ্ন দেওয়া আছে এখানে, সেটা হচ্ছে দাওয়াটি যেন স্টেজ, অর্থাৎ ওই কুঞ্জ অশরীরী আত্মাকে তাড়াচ্ছে দামিনীর থেকে, তার যে চিত্র এবং যারা দর্শক অর্থাৎ গ্রামবাসী তারা এসে ভিড় করেছে এবং সেখানে যেমন নাটক যেমন অভিনয় হয় তার উপরে এই লাইনটা, অর্থাৎ 3টে লাইন হয়ে গেল। আর 4 নম্বরটা দেওয়া আছে, স্কুলে পা দেওয়ার পর থেকেই ধীরেনের পরিস্থিতি কেমন, অর্থাৎ নিজেকে এই লাইনটা না দিয়ে আবার এরকম লাইন দিতে পারে, নিজেকে জীবন্ত ব্যঙ্গের মতো মনে হচ্ছিল। অর্থাৎ কার? এটা হচ্ছে ধীরেন। এই গল্পের প্রধান চরিত্র কিন্তু ধীরেন, অর্থাৎ ধীরেনের চরিত্র নিয়ে একটা প্রশ্ন কিন্তু করে রাখতে হবে। তাহলে এই 4টে প্রশ্ন করলে মোটামুটি একটা অবশ্যই আসবে। আর এর সঙ্গে যে আরেকটি গল্প আছে সেখান থেকেও 3টি প্রশ্ন আমি নিয়েছি।
ইচ্ছা করলে না করাও যেতে পারে, একটা করেও চলে যেতে পারা যায়। সেটা হচ্ছে শহরে গৌরবী আর হারার সমাজ অনেক বড়। গৌরবীকে, হারাকে, শহর বলতে কোথায় বোঝানো হচ্ছে কলকাতাকে, এবং বড় কেন, এখানে ধর্ম টর্ম বলে কিছু নেই, এখানে সবাই সবার মতো থাকতে পারে, এখানে কোনো জাত বলে কিছু নেই, হ্যাঁ, ধর্ম বলে কিছু নেই ইত্যাদি। আর 2 নম্বরে হচ্ছে মনে হতো গত বছরের মনসা পুজোর ঘট, অর্থাৎ ছেলে এবং বউয়ের কাছে বা মেয়ের কাছে গৌরবীকে নিজেকে খুব বাজে পরিস্থিতির মধ্যে থাকতে হতো, অর্থাৎ সেখানে মোটেই সুখকর ছিল না, ছেলে এবং মেয়ের কাছে সে থাকতে পারেনি, ফলে সে একা থাকতো। সে মনসা পুজোর ঘট হচ্ছে বাসি ঘট, 1 বছর রাখতে হয়, তাকে পুজোও করে না, হতযত্নে পড়ে থাকে, মায়েরও সেই দশা। আর লাস্ট প্রশ্ন আমি করেছি, ঈশ্বরের জিনিস তো শাকে পাতায় দোষ নেই, অর্থাৎ ওই যে হারার যে মা আয়েশা বিবি আর এদিকে গৌরবী, এরা যে শাক পাতা তুলতো এবং শহরে বিক্রি করতে যেত যোশী, সেই শাক পাতাতে কিন্তু কোনো রকমের স্পর্শদোষ নেই, অর্থাৎ এখানে ঈশ্বরের জিনিস, এগুলোতে উৎপাদন করতে হয় না, ঈশ্বর যেমন দূর্বা ঘাস, বেলপাতা, ঠিক ওই রকম হচ্ছে গিয়ে এই গুঁড়ি, গেঁড়ি, গুগলি, জগডুম্বুর, তারপরে হচ্ছে দুব্ব ঘাস, এইগুলো হচ্ছে গিয়ে ওই শাকে পাতায় দোষ নেই করে বলা আছে। তাহলে এই 5 নম্বর শেষ হলো। আর কবিতা থেকে 3টে কবিতা আছে, কিন্তু গল্পে 2টো ছিল। এখানে প্রথমটা ছিল প্রার্থনা রবীন্দ্রনাথের, একবার প্রথম লাইনে, চিত্তজেতা ভয়শূন্য উচ্চজেতা শরীর, কার লেখা, কোন কবির লেখা, কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, মূল গ্রন্থের নাম কি, নৈবেদ্য, এবং এখানে রবীন্দ্রনাথ এই বক্তা এই কবিতার মধ্যে কি বলতে চেয়েছেন, সেটা এখানে প্রশ্নের উত্তরটা এইটা হবে। আর এখানে আরেকটা প্রশ্ন দিয়েছি আমি, যে জেতা তুচ্ছ আচারের মরু বালি রাশি, অর্থাৎ আচার আচরণ, ধর্মীয় কুসংস্কার, গোঁড়ামি, ছোঁয়াছুঁয়ি, বাজবিচার, এটাকে তিনি মরুভূমির বালির সঙ্গে তুলনা করেছেন, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে। আর পরের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে জীবনানন্দ দাশের তিমির হননের গান। এই তিমির হননের গানের একেবারে শেষ লাইনটা আমি নিয়েছি এবারে, সেটা হচ্ছে আমরা কি তিমির বিলাসী, আমরা তিমির বিনাশী হতে চাই। অর্থাৎ এই যে অন্ধকার বিভিন্ন রকমের, যারা একটু বই পড়ছে, নোটটা অন্তত দেখছে, তারা অবশ্যই বুঝতে পেরেছে যে একদিকে বিশ্বযুদ্ধ, অন্যদিকে দেশভাগ, তারপরে হচ্ছে ভাতৃঘাতী দাঙ্গা, এদিকে মন্বন্তর, এই নানা রকম কারণে মানুষের মধ্যে আজকে একটা খাদ্যহীন, অন্নহীন তো বটেই, আশ্রয়হীন মানুষ, তারা এই অংশটাকে বলেছে কিনা ওই অন্ধকারের সঙ্গে তুলনা করা হয়েছে। কিন্তু কল্লোলিনী কলকাতা একদিন তিলোত্তমা হবে, সেই কল্লোলিনী কলকাতার যে দুর্দশা সেটা এই প্রসঙ্গে উল্লেখ করতে হবে। আর এরপরে যেটা আছে, সুভাষ মুখোপাধ্যায় কেন এলো না, এই যে এখানে আমি মাত্র একটা লাইন নিয়েছি, সেটা হচ্ছে মানুষটা এখনও কেন এলো না, এটা কার ভাবনা। এখানে হচ্ছে ওই যে ওই পরিবারের যে ছেলেটা বাবার জন্য ঘন ঘন যে অপেক্ষা করছিল, বাবা মাইনা পেয়ে পুজোর কাপড় চোপড় কিনবে, তার যে স্ত্রী অর্থাৎ ছেলেটার মা, সে পর্যন্ত বাবার দেরি হচ্ছে, কেন দেরি হচ্ছে নিশ্চয়ই আমরা কবিতা যারা পড়েছি বা সহায়ক পাঠ পড়েছি বুঝতে পারছি, যে বোমাবাজি হচ্ছে, শহর উত্তাল হয়ে উঠেছে কলকাতা, সেই উত্তাল শহরের কলকাতাতে ছেলে গিয়ে মরে গিয়ে দাঁড়ালো এবং ছেলেটা মারা গেল, কিন্তু বাবা অনেক রাতে ঘুর পথে ঘরে ফিরে এলো। এই যে কলকাতার যে সেই দিনের সে টান যে অবস্থা, সেই প্রশ্নটা আমি ধরেছি কিন্তু, অর্থাৎ এই কলকাতার যে সময়, সেই সময় চেতনা এবং তার সঙ্গে সে সময়ের যে সমস্যা, সেটা এই প্রশ্নের মধ্যে আসবে। এরপরে আসবে নাটক। ওই নাটক হচ্ছে নানা রঙের দিন, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের, ওখান থেকে আমি বেশি প্রশ্ন নিইনি, খুব সামান্য কয়েকটা প্রশ্ন নিয়েছি। 5 নম্বর, অর্থাৎ 2টো প্রশ্ন থাকবে, একটা করতে হবে। নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, কে বলেছে? রজনী বলেছে। এবং সেই অভিনয় কেমনভাবে, সে কত বছর ধরে, 45 বছর ধরে অভিনয় করছে, তার এখন হচ্ছে 68 বছর বয়স। আর এদিকে তার সঙ্গী হচ্ছে গিয়ে কালীনাথ, যার 60 বছর বয়স। তা এই যে কথোপকথন এবং তার মধ্যে তার যে প্রতিভা, সেটাই এখানে আলোচনা করতে হবে। আর দ্বিতীয় প্রশ্ন এখান থেকে নিয়েছি, তাতে বয়সটা ঠিক বোঝা যায় না, অর্থাৎ অনেক বয়স, 68 বছর বয়স, সে এখন দিলদারের অভিনয় করছে এবং নানা রকমের অভিনয় করেছে, কিন্তু আজকে কেন তাকে বোঝা যাচ্ছে না? সে তার চুল পেকে গেছে, সেখানে ডেইলি হাফ সিসি করে কলপ ঢালে আর টিয়ারকি করে এবং বেশ অভিনয় দক্ষতা আছে বলে তার বয়সটা বোঝা যায় না। অর্থাৎ এখানে ওই
রজনী চরিত্রটাকে আমাদের করে রাখতে হবে। রজনীকান্ত চট্টোপাধ্যায় তার যে ভূমিকা এই নাটকে সেটা কিন্তু করতে হবে। আর লাস্ট এখানে একটা প্রশ্ন নিয়েছি, যদিও প্রশ্নটা খুবই কমের মধ্যে থাকে, যে নানা রঙের দিন নাটকের যে মঞ্চসজ্জা, অর্থাৎ কীভাবে শুরু করেছে নাটকটা, সেখানে ওই কী আছে, টুল উল্টানো আছে, ফাঁকা একটা একটা তোমার মঞ্চ, যে মঞ্চে কিছুক্ষণ আগে নাটক হয়ে গেছে এবং সেই তারপরে দেখা যাচ্ছে একজন ওই দিলদারের পোশাক পরে রজনীকান্ত একটা জ্বলন্ত মোমবাতি নিয়ে সেই স্টেজে ঢুকছে। এই যে বর্ণনাটা দিতে হবে। আর তার সঙ্গে বলেছি যে চরিত্রগুলির পরিচয়, চরিত্র বলতে দুটো চরিত্র, একটা রজনীকান্ত আর একটা হচ্ছে কালীনাথ, এদের পরিচয়টা দিতে হবে। এইভাবে আমি এখানে 3টে মাত্র প্রশ্ন নিয়েছি। আর একটা প্রশ্ন হতে পারে, সেটা এই রকম যে মালিককে এই কথাটা বলবেন না চাটুর্যমশাই, অর্থাৎ কে বক্তাকে, কালীনাথ, সে রাতে ওই গ্রিন রুমে ঘুমোয়, তার থাকার কোনো জায়গা নেই, সে গরিব, সে প্রম্পটার, সে নাট্যাভিনয়, সে একজন নাট্যকর্মী, কিন্তু সে অভিনেতা নয়, এবং তার যে দারিদ্র্য, সেই দারিদ্র্যের কথা এখানে বলা হয়েছে। ওই প্রশ্নটাও কিন্তু একটা থাকতে পারে। এই হচ্ছে কি 4টে প্রশ্ন, 2টো দেবে, বেশি করার দরকার নেই, এই 4টের মধ্যেই আসবে। আর এরপর আছে ডাকঘর। এইখানে কিন্তু 2টো 5 নম্বরের প্রশ্ন হবে, অর্থাৎ 10 নম্বর আছে। এটাকে কিন্তু খুব গুরুত্ব দিতে হবে। প্রথম প্রশ্ন আমি যেটা করেছি সেটা হচ্ছে, প্রতীক নাটক রূপে ডাকঘর নাটকখানি কতখানি সার্থক, প্রতীক বা সাংকেতিক, অ্যালিগরিক্যাল বা সিম্বলিক ড্রামা হিসাবে এটির সার্থকতা বিচার করতে হবে। চরিত্রগুলো কিসের কিসের প্রতীক, এগুলো সব বলতে হবে। এটা ভাবে বলতে হবে, যেমন অমল জীবাত্মা, রাজা আনন্দর হচ্ছে প্রতীক, মাধব হচ্ছে জৈব সত্তার প্রতীক, এখানে মোড়ল হচ্ছে গিয়ে জড়বাদী, অমলের এবং এই যে কবিরাজ হচ্ছে কুসংস্কারের প্রতীক, রাজকবিরাজ হচ্ছে মুক্তির প্রতীক, সুধা হচ্ছে প্রেমের প্রতীক। এই যে প্রতীকতা, সাংকেতিকতা নিয়ে এটা একটু জটিল প্রশ্ন, সম্ভবত এটা নাও আসতে পারে, তবু কিন্তু এর প্রতীক সাংকেতিকতা ব্যাপারটা জেনে রাখতে হবে। আর আমি পণ্ডিত হব না, বক্তা হচ্ছে অমল। কেন পণ্ডিত হলে কী হবে, তাকে বই পড়তে হবে, বই পড়তে চায় না, ও বিভিন্ন জায়গায় চলে যেতে চায়, সে দইওয়ালার সঙ্গে যেতে চায় পাহাড়ের দিকে, সে ছেলেদের সঙ্গে খেলতে চায়, সুধার সঙ্গে ফুল আনতে চায়, এবং দারোয়ানের সঙ্গে সে পাহারা দিতে চায়, এরকম নানা রকমের ভাবনায় সে ভাবিত। সুতরাং সে বই পড়ে পণ্ডিত হবে না, এটা অমলের বক্তব্য। অমল অসুস্থ এবং সেই অসুস্থ ছেলে কে নিয়ে এই নাটকটি লেখা হয়েছে। আর লাস্টের একটা প্রশ্ন করেছি আমি, সেটা লাস্ট নয়, এটা আরেকটা, আমাকে সুরটা শিখিয়ে দাও, অর্থাৎ দইওয়ালাকে বলছে। দইওয়ালা ওই দই, ভালো দই, দই চাই, দই, ভালো দই, এইটার কোনো সুরই নয়, কিন্তু অমলের কাছে মনে হয়েছে এটা খুব ভালো সুর, ওটাও দইওয়ালাকে শিখিয়ে দিতে বলেছে, এবং সেটা ও দই বিক্রি করবে এবং সেই দইওয়ালার যেখানে বাড়ি সেখানে চলে যাবে, এরকম একটা প্রশ্ন হবে। আর এরপরে আছে, আমাকে তোমার ডাক হরকরা করে দাও, অর্থাৎ নতুন যে পোস্ট অফিস তৈরি হচ্ছে, অর্থাৎ যে ডাকঘর তৈরি হচ্ছে, সেখানে ও ডাক হরকরা হতে চাই অমলের এই যে শিশু মন, সেই শিশু মনের কথাটা, অর্থাৎ অমল চরিত্রটা কিন্তু এই নাটকে একটা বিরাট ভূমিকা পালন করবে। অমল চরিত্রটা কিন্তু করে রাখতে হবে, যদিও এই নাটকে কোনো চরিত্র প্রধান নয়, এটা একটা রসপ্রধান, তবুও অমল চরিত্রকে আমার খুব দরকার। এরপর হচ্ছে, তখন তোমরা ওকে কানে কানে বলে দেবে। সুধার বক্তব্য বলছে কে, সুধা, অর্থাৎ সুধা ফুল দিতে এসেছে, কিন্তু অমল ঘুমিয়ে পড়েছে, তাকে বললো যে, এবং যখন অমল জাগবে তখন তাকে বলতে হবে। এখানে ঘুম কিন্তু মৃত্যু নয়, শান্তি, সব পাওয়ার, নিরোগ হওয়ার একটা অংশ হচ্ছে ঘুম, তা সেই কথাটা বলতে হবে। আর আমরা চাষ খেলা খেলবো, কে বলেছে, অর্থাৎ ছেলের দল, এবং কাকে বলেছে, অমলকে, এবং এর মধ্যে দিয়ে অমল এবং এই ছেলের দলের মধ্যে যে ভাব বিনিময় হয়েছে সেটা নিজের ভাষায় লেখো। এইভাবে আমি মোট এখানে 6টা প্রশ্ন করেছি। এই 6টা প্রশ্নের মধ্যে অবশ্যই 3টে বা 4টে দেবে, নতুন সিলেবাস, খুব সাবধান, এবং সেখান থেকে 2টো আমাকে করতে হবে। এরপরে আমরা চলে আসবো শিল্প সংস্কৃতি। শিল্প সংস্কৃতিতে চিত্রকলার ক্ষেত্রে আমরা করেছি বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের কৃতিত্ব, যোগেন চৌধুরীর কৃতিত্ব, রামকিঙ্কর বেইজের কৃতিত্ব, পট শব্দের অর্থ এবং পটের শ্রেণীবিভাগ এবং পটের বৈশিষ্ট্য, অর্থাৎ পট নিয়ে একটা দেওয়া হয়েছে। এছাড়াও আছে বাঁকুড়ার দশাবতার তাস নিয়ে একটা দেওয়া হয়েছে। এইগুলো হচ্ছে আমার শিল্প সংস্কৃতির চিত্রকলার প্রতি এই কটা প্রশ্ন, আমি 6টা প্রশ্ন করেছি এখান থেকে। আর মনে রাখতে হবে, এখানে কিন্তু চিত্রকলা এবং সিনেমা, এখান থেকে 2টোর মধ্যে 2টো দেবে, একটা করতে হবে। সুতরাং
6টা করেছি ওখানে, আর এখানে সিনেমার থেকেও করেছি আমি। এই প্রথমেই দেওয়া হয়েছে ম্যাডান থিয়েটারের ভূমিকা, অর্থাৎ ম্যাডান থিয়েটার কীভাবে এবং কী সেই ম্যাডান বলতে তার নাম কি, জে.এফ ম্যাডান, তার কি ভূমিকা ছিল সিনেমার বা বায়োস্কোপের ক্ষেত্রে, সেটা নিয়ে আলোচনা করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এখানে নিউ থিয়েটার্সের ভূমিকা, নিউ থিয়েটার্স এটা করতে হবে। আর তৃতীয়ত হচ্ছে ঋত্বিক ঘটক। আর চতুর্থত হচ্ছে মহানায়ক উত্তম কুমারের যেহেতু শতবর্ষ চলছে, অর্থাৎ উত্তম বাংলা সিনেমায় অভিনেতা হিসেবে তিনি যে মহানায়ক সম্মান পেয়েছেন তার যে কৃতিত্ব সেটা নিয়ে একটু আলোচনা করো। আর লাস্ট দেওয়া হচ্ছে সবাক যুগের সিনেমা, এরকম একটা 4-5টা আমি প্রশ্ন করেছি। আর লাস্ট প্রশ্ন যেটা প্রবন্ধ রচনা, একটা করতে হবে, 10 নম্বর আছে, 400টা শব্দ মিনিমাম, 500টাও হতে পারে শব্দটা। এখানে আমি করেছি যেহেতু 150 বছর চলছে সেই জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র যেহেতু আনন্দ মঠের 150 বছর চলছে সেটাও এখানে দিয়েছি, সুভাষ মুখোপাধ্যায় পদাতিকের কবি তাকেও দিয়েছি এখানে, শঙ্খ ঘোষ। আর প্রবন্ধের দিক দিয়ে দিয়েছি যেটা ভারতের চন্দ্রাভিযান, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, তোমার জীবনের লক্ষ্য, তথ্য প্রযুক্তি প্রয়োগে ভারতের অগ্রগতি, বাংলার উৎসব এবং গণমাধ্যমের যে ভূমিকা, শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা। এইভাবে আমি উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণীর শেষ সেমিস্টার, 4th সেমিস্টার যাকে বলে, এবং তার যে 40 নম্বর আছে ব্রড প্রশ্ন হিসাবে, তাকে আমি সংক্ষেপে ছাত্রদের এই আজকের আমার এই ভিডিওতে এই যে লাস্ট মিনিট সাজেশনে আমি তুলে ধরলাম। তোমরা এটা ভালো করে মনোযোগ দিয়ে সাজেশনটা এটা শোনো, ভিডিওটা পুরোটা, এবং ভিডিও শুনে সহায়ক পাঠ থেকে হাতের কাছে যদি নোট থাকে ভালো, যদি নাও থাকে সহায়ক পাঠ থেকে বা যে আমাদের সহায়িকা থাকে বিভিন্ন, সেই সহায়িকা থেকে এই প্রশ্নগুলোকে ধরে ধরে ভিডিওকে আস্তে আস্তে চালিয়ে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে তোমরা তৈরি করো, দেখো 40-এ 40ই পেতে পারো। কারণ এখন আর ওই নাম্বার কাটার কোনো জায়গা নেই, লিখতে হবে ওই 5 নম্বর মানে হচ্ছে কম বেশি 150টা শব্দ, এটাকে মনে রাখতে হবে। আর বড় প্রশ্ন বলতে আমাদের প্রবন্ধ রচনার ক্ষেত্রে থাকছে, যেটা 400 অধিক শব্দ দিয়ে করতে হবে। তবে রচনাতে কিন্তু খুব মনে রাখতে হবে একটা কথা, যে এখানে কিন্তু শৈলী প্রধান, ওই তথ্যটা প্রধান নয়। অর্থাৎ যদি আমরা চন্দ্রযান লিখি, ওই চন্দ্রযানের তথ্য যে ব্যাপারটা, অর্থাৎ সেখানে কিন্তু কিছু এদিক ওদিক করে চলবে, কিন্তু আমার যে পরিবেশনের রীতি অর্থাৎ শৈলী, স্টাইল, সেই রচনা লেখার যে স্টাইল, সেটা কিন্তু তোমাকে তৈরি করতে হবে। এবং এক্ষেত্রে প্রথমে তোমাকে প্রাক কথা এবং শেষে শেষ কথা এবং মাঝে অন্ততপক্ষে 5-6টা পয়েন্ট দিতে হবে। এইভাবে তোমরা এগিয়ে চলো, ভয় পাবে না, পরীক্ষা তোমাদের ভালো হবে। আগামী দিনে তোমাদের সাফল্য আমি কামনা করছি। তোমরা সকলে ভালো থাকো।